মালিক থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত সবার ওয়েল স্টেটমেন্ট এবং তদন্ত হওয়া উচিত, এবং প্রেস কাউন্সিলকে বিচারিক ক্ষমতা দেওয়া উচিত। সাংবাদিকদেরকে কিন্তু সমন ছাড়া গ্রেপ্তার করা যাবে না। ফয়েজ আহমেদ, আপনি জানেন যে একজন সাংবাদিক হিসেবে আপনি জানেন যে শেখ হাসিনার ফ্যাসিজমকে লেজিটিমেসি দেওয়ার জন্য গণমাধ্যম কিভাবে কাজ করে গেছে। তো এখানে তো পরিবর্তনের কথা আমরা বলছি, আমরা গণতন্ত্রকে সুসংহত করার জন্য অনেক সংস্কারের কথা বলছি, কিন্তু সবচেয়ে বড় সংস্কার তো আসলে প্রয়োজন ছিল এই গণমাধ্যমে। সেক্ষেত্রে আপনাদের আমরা দেখলাম যে প্রস্তাবনা সংস্কার কমিশন থেকে যেটা দেয়া হলো সেটা নিয়ে আর কোনো আলোচনা হলো না, এক্সিকিউটিভ করার কোনো উদ্যোগ আমরা দেখলাম না। তাহলে যদি সেটা বাস্তবায়ন করা না যায়, কি করলে আসলে গণমাধ্যমের যারা কাজ করছে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে, যে পরিবর্তনটা কাঙ্ক্ষিত সেটা সম্ভব, সেটা কি আপনারা ভেবেছেন? জি, দেখুন, প্রথম কথা হচ্ছে যে গণমাধ্যম সংক্রান্ত যেই সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দিয়েছে, বেশ কিছু রিকমেন্ডেশন আমাদের মিডিয়া হাউসগুলির কেমন হওয়া উচিত, বা এই যে মিডিয়া প্রতিষ্ঠানকে নিজেদের সুরক্ষার কবচ হিসেবে ব্যবহার করা হয়, এই জায়গা থেকে কিভাবে বের হওয়া যায়, এই ধরনের কিছু, আমি বলবো যেটা একদম লিটারেসির জায়গা, এভাবে পাল্টে ফেলা যায়। কিন্তু এটা নিয়ে আবার আমাদের সমাজেই নানান ধরনের কথা আছে, যে আমরা যেটা বলছি যে একই বিজনেস গ্রুপ একাধিক মিডিয়া নয়, এটা নিয়েও কথা হচ্ছে, এটা ইমপ্লিমেন্ট করার উপায় খোঁজা হচ্ছে। অপরদিকে কিছু কিছু ছোট ছোট বিষয়, যেমন যেগুলি সরকারি প্রতিষ্ঠান, তথ্য মন্ত্রণালয় নিজেরা বাস্তবায়ন করতে পারে, বা আমাদের ডিএপি রয়েছে তারা বাস্তবায়ন করতে পারে। যে ভাই একটা আলাপ করছিলেন যে সার্কুলেশনের বিষয়ে, সংবাদপত্রের সার্কুলেশন সংক্রান্ত এক ধরনের বড় ধরনের অনিয়ম দীর্ঘদিন থেকে এখানে হয়ে আসছে। তো সাম্প্রতিক সময়ে সেই বিষয়টা চিহ্নিত করা হয়েছে। আমাদের যে ডিএপি বলে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটা এখন যে ছাপাখানাগুলি আছে, সংবাদপত্র যেখান থেকে প্রিন্ট হয়, সেখানে সাডেন ভিজিটে যাচ্ছে, কোনো নোটিশ ছাড়াই সেখানে প্রেসে গিয়ে ভিজিট করে দেখছে, যে সে অ্যানাউন্স করছে যে তার প্রচার সংখ্যা 1 লাখ, আসলে কতগুলি ছাপে। তো এই জায়গাগুলিতে এক ধরনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, আর বেতন কাঠামোর বিষয়ে, সাংবাদিকদের বেতন কাঠামোর বিষয়ে একটা সাজেশন দেয়া হয়েছে। এই জায়গাতে মালিকদের এক ধরনের, আপনি যেটা বলছিলেন যে মালিকদের এক ধরনের আপত্তি আছে। আর দুর্ভাগ্য হচ্ছে আমাদের গণমাধ্যম কর্মীরা ইভেন এই 5 আগস্টের পরেও নিজেদের সম্মানজনক একটি বেতনের জন্য সেভাবে সক্রিয় হয়নি। এই দাবিটি তো শুধুমাত্র সরকারের দিক থেকে একটা প্রস্তাবনা নিয়ে আসা যায়। বেসরকারি প্রতিষ্ঠান কি বেতন নিশ্চিত করবে, সেটার জন্য সেই প্রতিষ্ঠানের প্রতি যে দাবি নিয়ে সামনে আসা, সেই ধরনের ঐক্যবদ্ধ বা জোরালো কোনো ধরনের পদক্ষেপ আমরা, আমাদের ভাইয়েরা তো সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দেন, ওনারা জানেন, আমি যেটা আমার চোখে পড়েনি যে কোনো জোরালো দাবি আছে। সুতরাং এই জায়গাটা বলেছেন যে অপতথ্য বা ভুল সংবাদ প্রচার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তো আমরা তো এরপরও এই জিনিসটা কন্টিনিউ করছে দেখছি, আপনারা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? অপতথ্য বা ভুল তথ্যের ব্যবস্থা কি এখন দেখুন, ওটাই মুশকিল যে আপনি সংবাদ, সেটা তো কোনো সংবাদ না, ব্যবস্থা নেওয়া, নানান রকম ব্যবস্থার এখানে এক্সিস্টিং কিছু ক্যাপাসিটি আছে। আমি আবার বলছি, এটা সরকারের দিক থেকে বলা খুব বিব্রতকর। আমি বলবো এক্সিস্টিং যে সমস্ত টুলস আছে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা, সেগুলি এখন পর্যন্ত ব্যবহার আমরা করতে চাই না। ব্যবস্থা নেবেন এই কথাটা যখন বলেন তখন কি ভেবে বলেন কিনা? তাহলে নেয়ার বিষয়ে আমরা পরিষ্কার বলছি যে কয়েকটি ঘটনা সাম্প্রতিক সময়ে আমাদের পুরো দেশের মধ্যে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সেটা নিয়ে সরকারের যেই প্রাথমিক তদন্ত সেটা চলছে, সেই তদন্তের প্রেক্ষিতে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। ওকে, ধন্যবাদ আপনাকে। আব্দুল আল ঠাকুর, আমাদের শেষ করে দেব। আপনি আপনার কিছু বলতে চেয়েছিলেন, আপনি সেটা বলবেন। এবং আরেকটি বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে সাইবার স্পেসে আমরা অনেক অপপ্রচার দেখছি, এটা একটা নিউ ফেনোমেনন এখন। আপনি কি মনে করেন এটাকে কিভাবে সরকার ডিল করা উচিত? আপনার যতগুলো আলোচনা হচ্ছে তার মধ্যে আপনি শুধু উদাহরণ দিয়ে শেষ কথা করতে চাই। আপনি বিবেচনায় আনেন ওয়াটারগেট কেলেঙ্কারি খবর ছাপার জন্য নিক্সনকে প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করতে হয়েছে, সাংবাদিকের চাকরি যায়নি। গ্যারান্টি ক্লোজ সম্পর্কে এটি একটি ঐতিহাসিক উদাহরণ। আওয়ামী লীগ আমলে খবর ছাপার জন্য প্রথম আলো রোজিনাকে অফিসিয়াল সেক্রেটারিজ অ্যাক্টে মামলা করতে হয়েছে, কিন্তু এডিশনাল সেক্রেটারি ক্ষমা চায় নাই। 1986 সালে
এরশাদের বিরুদ্ধে নিউজ করার জন্য এরশাদের নির্দেশে আমার চাকরি গিয়েছিল, আমাকে সেই চাকরি ফেরত দেওয়া হয় নাই। এই উদাহরণগুলো আপনাকে দিলাম যে গ্যারান্টিটা কোথায়। গ্যারান্টিটা হচ্ছে সেইখানে যদি আপনি মানুষকে অর্থনৈতিক নিরাপত্তা বলয়ের মধ্যে আনতে পারেন। সংবাদপত্র পরিষদের, সম্পাদক পরিষদে এমন সকল ব্যক্তিরা আছেন যারা সাংবাদিকদের, যে কথা আপনি বলছেন, সাংবাদিকদের বলেন আমাকে মাসে কত দিবেন, থানার ওসির মতো বিহেভ করেন, তাহলে সেখানে সংবাদপত্র দাঁড়াচ্ছে না। কারণ এই সম্পাদকের গলা টিপে ধরার জন্য যে অথরিটি, অর্থাৎ সরকার, তিনি সরকারের সাথে লাইন দেন, সেখানে বাখারা বন্টন করেন, তার বাসায় মাছ পাঠান, তার বাসায় বাজার পাঠান, সাংবাদিকের বেতন দেন না। এটি হচ্ছে একটি অপসংস্কৃতি গড়ে উঠেছে দীর্ঘদিনের অভ্যাসে। সংবাদপত্রে সোর্স লেখেন, এটি হচ্ছে দুঃশাসনের নিয়ম। পত্রিকার পিছনে সম্পাদকের নাম লেখেন, প্রকাশকের নাম লেখেন, এটি হচ্ছে আইনের অংশ। এই জিনিসগুলো আমরা কখনো ভাবি না, আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই জিনিস, কিন্তু কংক্রিট সলিউশন কি সেক্ষেত্রে? সলিউশন হচ্ছে, আপনাকে যে কথা আমরা বলছি, সলিউশন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে একটি মুক্ত গণমাধ্যমের কমিশন, একটা কথা আছে, রাষ্ট্রীয়ভাবে সংবাদপত্রগুলোর ডিক্লারেশন এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রাথমিকভাবে হলো একটি ইন্ডিপেন্ডেন্ট বডির জন্ম হওয়া দরকার, যেটা ডিসি নয়, গোয়েন্দা সংস্থা নয়, এসপি নয়, এমনকি সরকারের কোনো মন্ত্রীও নয়। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে। এম এ আজিজ, আপনি একটু অ্যাড করেন, আপনি কি পরামর্শ এখানে রাখতে চান? আমার বক্তব্য হচ্ছে একটা সমস্যা দূর হতে পারে যে মিনিমাম একটা ওয়েজ বোর্ড তো আমাদের হয়, এটা বাস্তবায়ন করতে গেলে বিজ্ঞাপন পায় সরকার থেকে। আপনি সব আপনার ক্রস চেকে পেমেন্ট করেন, যত পেমেন্ট হবে মিডিয়াতে সব ক্রস চেকে হবে, বেতন থেকে শুরু করে সব। তাহলে আসলে ওয়েজ বোর্ডটা কেউ পালন মেনে চলছে কিনা এটা আমরা জানতে পারবো। আপনি হকারের কাছে যখন পত্রিকা পয়সা নেবে, কত পয়সা নেবে তারা হকার ক্রস চেকে দিবে, অর্থাৎ ক্রস চেকে আদান প্রদান। আদেশ সাহেব, আমি আপনাকে, আপনি ইউনিয়ন নেতা ছিলেন, আমার ইউনিয়ন একটা কথা কিন্তু আমি প্রকাশ্যই করতে চাই। জনাব আনোয়ার জাহিদ সাহেব একটা আইন করেছিলেন যে ওয়েজ বোর্ড বাস্তবায়িত হলো কিনা এটা ইউনিয়নের একটা সার্টিফিকেট লাগবে। আজকে ইউনিয়ন এইটাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমার হাতিয়ারে পরিণত করেছে। ইউনিয়নের নেতারা সরাসরিভাবে ওই সমস্ত মালিকদের কাছ থেকে টাকা নেন যা তার অ্যাকাউন্টে জমা হয়। সেখানে ওয়েজ বোর্ড কিভাবে বাস্তবায়িত হবে? আর একটা পয়েন্ট, আমার 31 দফা তো আমি লিখছিলাম, তার আরেকটা মেজর পয়েন্ট বলি যে সাংবাদিকতাকে যিনি আসবেন তার তো একটা নভেল আইডিয়া থাকতে হবে, সে তো চুরি করতে অ্যালাউ করা যাবে না। সুতরাং ইয়ারলি আমি বলছি মালিক থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত সবার ওয়েলথ স্টেটমেন্ট এবং তদন্ত হওয়া উচিত, এবং প্রেস কাউন্সিলকে বিচারিক ক্ষমতা দেওয়া উচিত। সাংবাদিকদেরকে কিন্তু সমন ছাড়া গ্রেপ্তার করা যাবে না। ফয়জ আহমেদ, এই উদ্যোগগুলো, আপনি তো পরামর্শগুলো শুনলেন, এই উদ্যোগগুলো নেওয়ার জন্য আপনারা কোনো আগামীতে কোনো প্ল্যান করবেন কিনা বা বসবেন কিনা আবারও সিনিয়র সাংবাদিকদের সাথে? দেখুন, এই যে আজিজ ভাইয়ের যে আইডিয়া ক্রস চেক, এটা খুবই দুর্দান্ত আইডিয়া। এটা নিয়ে আমরা নানান সময় কথাবার্তা বলেছি, অনেকগুলি বিষয় আসেনি, আসলে কাজবাজ হচ্ছে। এখন পার্টিকুলারলি আমি আপনাকে হয়তো সবকিছু বলতে পারছি না, তবে এতটুকু বলি যে গণমাধ্যমের সংস্কারের যেই আমাদের একটা অনেক স্বপ্নের জায়গা, সেই স্বপ্নটা বাস্তবায়ন করা অনেক কঠিন। কারণ এখানে গণমাধ্যম স্বাধীন হোক, আমি বলছি গণমাধ্যম স্বাধীন হোক, এটা ঠিক গণমাধ্যমের মালিকরা বা গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট নেতারা, ভাই যাদের কথা মেনশন করেন, তারা চায় কিনা আমার সন্দেহ আছে। তারা চায় না, আমি আমার সন্দেহ, তারা চায় না, এটা পরিষ্কার না। কিন্তু যারা চায় তাদের সহযোগিতা আপনারা চান কিনা সেটাও গুরুত্বপূর্ণ। আমরা যারা চাই এখানে নতুনদের, আমরা এটা তাকিয়ে থাকবো যে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন। গণমাধ্যম সরকার ইচ্ছে করলে দিতে পারবে না, আপনাকে এখানে মালিক সব স্টেক হোল্ডার চাইতে হবে। আমি যেটা বলছি, দেশে যদি গণতান্ত্রিক ব্যবস্থা হয় গণমাধ্যম অবশ্যই স্বাধীন হবে। আমি বলছি যতটুকু গণতন্ত্র ততটুকু। এই জায়গাতে একটা কথা বেশি হলো ব্যবহার করি আপনাকে। আগস্ট বিপ্লবের পরে জন আকাঙ্ক্ষার যে স্ফুরণ ঘটেছে, তাকে যদি আপনি প্রকৃতপক্ষে জনগণের দ্বারে পৌঁছে দিতে যান, তাহলে তার বড় কাজ হবে মিডিয়ার মধ্যে বোধ সম্পন্ন, আত্মমর্যাদা সম্পন্ন মালিকদের জন্ম দিতে হবে, এবং সেই জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাগবে, ভিক্ষা নয়।